নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ডাইন হারনেস কেসগুলো নিয়ে অর্থাৎ কম্প্যাশনেট গ্রাউন্ডে যে অ্যাপয়েন্টমেন্ট হয় সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে। তো প্রাইমারি এবং সেকেন্ডারি স্টাফদের কম্প্যাশনেট গ্রাউন্ডে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয় সেগুলো মিলেমিশে গেছে, অর্থাৎ প্রাইমারির কোনো স্টাফ তিনি প্রাইমারি বা সেকেন্ডারির গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তিনি আবেদন করতে। এবার কিভাবে সেগুলো হয় সে বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে বিস্তারিতভাবে। কারা কারা চাকরি পেতে পারেন, চাকরি পাওয়ার নিয়ম কি, যোগ্যতা মান কি, কি ডকুমেন্ট লাগে, আয়ের সীমা কিভাবে নির্ধারিত হয়, কোন পদ্ধতিতে এগোতে হবে, কার কাছে আবেদন করতে হবে, কতদিনের মধ্যে আবেদন করতে হবে। আমি দ্রুত এই সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তা আমি প্রত্যেকবারের মতো অনুরোধ করব যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অন্যান্যদের কাছে শেয়ার করে ভিডিওটিকে ছড়িয়ে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার সেকেন্ডারি দিয়েই শুরু করি। সেকেন্ডারির ক্ষেত্রে 2009 সালে নন টিচিং রিক্রুটমেন্ট যে অ্যাক্ট এসএসসির, সেই অ্যাক্টের 20 নম্বর সেকশনে ম্যানার অফ সিলেকশন অন কম্প্যাশনেট গ্রাউন্ড আছে। সেখানে কি বলা আছে না, বলা আছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সেকেন্ডারি এসি কিন্তু আবেদন করতে হবে, এবং তিনি একটা রোস্টার মেনটেন করবেন যে আবেদনপত্র জমা হওয়া অনুসারে, এবং তিনি এটা ফরওয়ার্ড RLSTর কাছে, মানে রিজিওনাল কমিশনের কাছে এসএসসির। এখনো পর্যন্ত নন টিচিং স্টাফদের রিক্রুটমেন্টটা কিন্তু RLSTর মাধ্যমেই হচ্ছে, রিজিওনাল লেভেলেই হয়, এখনও স্টেট লেভেলে হয় না। আর গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্যই হবে, এবং গ্রুপ সি পোস্টের জন্য যে যোগ্যতা মানটা দরকার সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা বা সমতুল পরীক্ষায় পাস, এবং গ্রুপ ডির জন্য ক্লাস 8 পাস। এবং এই যে প্যানেলটা তৈরি হবে সেটা মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, জেন্ডার ওয়াইজ হবে, এবং এরপরে এই প্যানেলটা তৈরি হওয়ার পর ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং হবে। এবং ক্লার্কের জন্য যদি হয় সেইটা হবে নাম্বার, কে কত পেয়েছে সেই নাম্বারের ভিত্তিতে। গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ভাগ থাকছে না। এবারে কতদিন, কোন সময়টাই প্যানেলগুলো তৈরি হবে না, যখন একটা রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট চলছে, এসএসসি একটা টেস্ট নিয়েছে এবং তারপরে ক্লার্ক এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট চলছে, এবং তার যে প্যানেলটার মেয়াদ শেষ হয়ে গেছে তারপর থেকে নেক্সট অ্যাডভার্টাইজমেন্টের আগে পর্যন্ত কিন্তু এই কম্প্যাশনেট গ্রাউন্ডে যে রিক্রুটমেন্টগুলো সেগুলো হবে। অর্থাৎ এই সময়টাই দেখবেন সবথেকে বেশি রিক্রুটমেন্ট হচ্ছে, কারণ এই সময়টাতে এসএসসির যে লাস্ট পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট তার প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে এবং নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি। যতদিন এই গ্যাপটা থাকবে, নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে না, ততদিন পর্যন্ত এই কম্প্যাশনেট গ্রাউন্ডে রিক্রুটমেন্টের সুযোগ কিন্তু থাকবে। আর ফ্যামিলি মেম্বাররাও আবেদন করতে পারবেন, এবং তারা প্রাইমারি এডুকেশনের যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর তার কাছেই আবেদন করবেন। সেই ডিআই অফ প্রাইমারি এডুকেশন তিনি ডিআই অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে পাঠিয়ে দেবেন আবেদনগুলো, এবং তার থেকে ফরওয়ার্ডেড হবে রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের কাছে। শিডিউল 5-এ যদি আমরা যাই তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে Schedule 5 Procedure, Manner of Application and Preparation of Panel for Appointment of Compassionate Ground। এবারে যদি কেউ কাজ করতে করতে তার 60 বছর হওয়ার আগে, সুপার অ্যানুয়েশনের আগে যদি কারো মৃত্যু হয় অর্থাৎ ডাই ইন হার্নেস হয়, তাহলে সেই ক্ষেত্রে তার পরিবার যদি এক্সট্রিম ফিনান্সিয়াল হার্ডশিপ ফেস করে, তাহলে তার স্পাউস অর্থাৎ স্বামী স্ত্রীর যে কোনো একজন, পুত্র বা কন্যা কিন্তু এই চাকরি পেতে পারেন। এবং কি শর্ত থাকতে হবে, যে তার রিকোয়ার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে, অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে মাধ্যমিক পাস, গ্রুপ ডির ক্ষেত্রে 8 পাস। আর কি হতে হবে, তাকে আনএমপ্লয়েড হতে হবে, তিনি অন্য কোথাও কর্মরত থাকলে হবে না, এবং তার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে হবে ওই মৃত্যুর 2 বছরের মধ্যে। তারপরে ডিআইয়ের কাছে অ্যাপ্লিকেশন করলে কিন্তু মেরিট থাকবে না এই অ্যাপ্লিকেশনের। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, সকলে মনে রাখবেন। এবং ফ্যামিলির যে কোনো একজন মেম্বারই চাকরিটি পাবেন, অন্য মেম্বাররা চাকরিটি পাবেন না। এবার কিভাবে এটা ক্যালকুলেশন করা হবে না, ইনিশিয়াল গ্রস স্যালারি যেটা গ্রুপ ডির ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, স্কুলের গ্রুপ ডির ক্ষেত্রেও একই স্যালারি, দুটোই একই, আমি হিসাবটা দেখিয়ে দেব, তার থেকে ফ্যামিলি ইনকামটা কম হতে হবে। অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের যে টাকা আছে, গ্র্যাচুইটির যে টাকা আছে, তার থেকে যে আর্নিং হচ্ছে
ইনকাম হচ্ছে ফ্যামিলির, এবং পেনশনের যে ফ্যামিলি পেনশনের যে টাকাটা পাচ্ছে তার থেকে যে ইনকাম হচ্ছে এইটা যোগ করে ওই অ্যামাউন্টের কম হবে। এখন ওই অ্যামাউন্টটা কত, হিসেবটা আমি একটু বলে দিই। বেসিক এখন হচ্ছে রোপা 2019 অনুযায়ী 17,000, ডিএ বর্তমানে 6% আছে তাই 12% আছে তাই 2040, মেডিকেল অ্যালোওয়েন্স 500, গ্রস 20,560। এই অ্যামাউন্টটা বর্তমানে প্রযোজ্য। এবার যদি ডিএ বাড়ে তাহলে সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা আরেকটু বাড়বে। এর থেকে ফ্যামিলি ইনকামটা কিন্তু কম হতে হবে। এর থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু তারা আর ডাইইন হার্নেস কেসের জন্য বা অক্ষমতার জন্য যে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু বিবেচ্য হবেন না। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর একটা বিষয় হচ্ছে, যদি ফ্যামিলি মেম্বার 5 জনের থেকে বেশি হয় সেক্ষেত্রে 20% করে কমবে। অর্থাৎ ফ্যামিলি মেম্বার 5 জনের বেশি আছে, 6 জন যদি থাকে তাহলে ফ্যামিলির আয় যদি, কথার কথা বলছি, 20,000 হয় তাহলে সেটা অ্যাকচুয়ালি কাউন্ট হবে 16,000 হিসেবে। 20% সেখান থেকে ডিডাক্ট হয়ে যাবে। আর পার্মানেন্টলি ইনক্যাপাসিটেটেড যদি হয় কোনো এমপ্লয়ি বিফোর অ্যাটেনিং 58 ইয়ার্স, 58 বছর বয়স হওয়ার আগে কেউ শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লেন যে তিনি তার কাজটাই করতে পারছেন না, তখন মেডিকেল বোর্ড চেক আপ করবে। মেডিকেল বোর্ড চেক আপ করার পর যদি প্রমাণিত হয় তিনি সম্পূর্ণ অক্ষম, তিনি আর কাজটা চালিয়ে যেতে পারবেন না, সেক্ষেত্রে তার রিটায়ারমেন্ট, আর্লি রিটায়ারমেন্ট হবে এবং তার ফ্যামিলির তখন যা ইনকাম দাঁড়াবে সেটা যদি ওই 20,500 যে 560 টাকা, সেটা যদি 20,560 টাকা তার থেকে যদি কম হয় তবে তারও একইভাবে একই শর্তের ভিত্তিতে ফ্যামিলি মেম্বাররা কিন্তু চাকরি পেতে পারেন এই কম্পেশনেট গ্রাউন্ডে। এবার প্রাইমারির ক্ষেত্রে বিষয়টা কি? প্রাইমারির ক্ষেত্রে বিষয়টা মোরললেস সেম। প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী তারও সেকশন 20-তে রয়েছে। সেক্ষেত্রেও ইন সার্ভিস ডিসিজড হলে, মানে ডাই ইন হার্নেস কেস হলে বা পার্মানেন্টলি ইনক্যাপাসিটেড হলে বিফোর 58 ইয়ার্স অফ এজ, তাহলে অ্যাপ্লিকেশন করে 2 বছরের মধ্যে এক্ষেত্রেও অ্যাপ্লিকেশন করতে হবে। আর কি, এক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিতে হবে, টেটটা তাকে কোয়ালিফাই করতে হবে। তবে টেটের কোয়ালিফাইং মার্কসের থেকে 5% কম থাকলেও হবে এবং হায়ার সেকেন্ডারির থেকেও 5% কম থাকলেও হবে। এখনও ডিএলএড এর ব্যাপারটা যুক্ত হয়নি, ট্রেনিংয়ের ব্যাপারটা এক্ষেত্রে তাই উল্লেখ নেই। আর বয়সের ক্ষেত্রে এক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে, এখানে 18 বছরের বেশি হতে হবে কিন্তু বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, যেটা গ্রুপ সি বা ডি পোস্টের ক্ষেত্রে এসএসসিতে 45 বছর বলা ছিল। আর শিডিউল 5 অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 2009, যেটা আমি এর আগে বলেছি, তার যা যা শর্ত আছে, ফ্যামিলি মেম্বারের আয় সব মিলিয়ে যা যা হওয়ার কথা, যেটা একটু আগে আলোচনা করলাম, ঠিক সেইভাবেই কিন্তু হতে হবে আয়টা। সেই শর্তগুলো পূরণ হলে তবেই পাবেন। এবার বোর্ড কি কি ডকুমেন্ট সাধারণত চায় সেটা একটু আলোচনা করে দিই। রেকমেন্ডেশন, আগে এসএসসি রেকমেন্ডেশন আসে, সেই রেকমেন্ডেশন লেটারটা লাগে। ক্যান্ডিডেট যে অ্যাপ্লিকেশন করেছিল তার ফটোকপি হলেও হবে। ডেথ সার্টিফিকেট এমপ্লয়ির, ডাই ইন হার্নেসের ক্ষেত্রে প্রযোজ্য। লাস্ট পে স্লিপ শোয়িং গ্রস মান্থলি স্যালারি অফ ডিসিজড বিফোর হিজ আর ডিমাইস, মানে যিনি মারা গেছেন তার যে লাস্ট পে স্লিপ সেটা লাগবে। মান্থলি ইনকাম সার্টিফিকেট, সেটা কিন্তু সার্টিফিকেটটা ডিএম, বিডিও, এসডিও বা যে কোনো গেজেটেড অফিসারকে দিয়ে একটা মান্থলি ইনকাম সার্টিফিকেট কিন্তু তার লাগবে। লিগাল হেয়ার সার্টিফিকেট, এইটা কম্পিটেন্ট অথরিটি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেবেন যে তিনি প্রকৃত উত্তরাধিকারী, তাহলে এই সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট, নইলে কিন্তু হবে না। অ্যামাউন্ট অফ ডেথ বেনিফিট, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট স্কুলের ক্ষেত্রে হয় না, স্কুলের কেউ লিভ এনক্যাশমেন্ট পায় না। তো এছাড়া যেগুলো আছে, গ্র্যাচুইটি এবং পেনশন স্যাংশনিং অথরিটি থেকে যে পিপিও পেয়েছেন সেগুলোতে তিনি যে টাকা পেয়েছেন, পিএফ এর টাকা, গ্র্যাচুইটির টাকা, তার থেকে যে আর্নিং হচ্ছে, এবং পেনশন যেটা ফ্যামিলি পেনশন রিসিভ করছেন সেইটা, এই তিনটের যোগফলটা বললাম দেখা হয়, গ্রুপ ডি গ্রস স্যালারির থেকে কম হতে হবে। এনওসি ফ্রম আদার ফ্যামিলি মেম্বার ইন দ্য ফর্ম অফ এফিডেভিট অরিজিনাল, একটা অরিজিনাল এফিডেভিট দিতে হবে যে অন্যান্য মেম্বার, ফ্যামিলি মেম্বার, তাদের কোনো অবজেকশন নেই। এবং এক্ষেত্রে একটা লায়াবিলিটির প্রশ্নও রয়েছে, যিনি চাকরি পাবেন ফ্যামিলির তরফ থেকে তাকে কিন্তু বাকি মেম্বারদের দেখাশোনা করতে হবে, এই লায়াবিলিটিটা কিন্তু রয়েছে এবং এর আইনি দিকও রয়েছে। বার্থ সার্টিফিকেট, এপিক, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, মার্কশিট, যদি ক্লার্কের জন্য হয় তাহলে মাধ্যমিকের মার্কশিটটা দরকার হবে, নইলে মার্কশিট 8+-এরও দরকার হবে। 2 কালার
পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, যদিও আগে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে, এটা সব ক্ষেত্রে হবে না। আপডেটেড পেনশনার পাসবুক, যে পেনশনের পাসবুকটা তিনি পাচ্ছেন তার আপডেটেড ফরম্যাটটা লাগবে, কারণ আয়ের হিসেবটা বারবার বলছি গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো মোটামুটি ডকুমেন্টসগুলো লাগে। প্রাইমারি সেকেন্ডারির ক্ষেত্রে প্রায় ডকুমেন্টগুলো একই রকম লাগে, রুলসগুলো একই রকম, এবং যে রিক্রুটমেন্টটা হবে সেটা একজন ফ্যামিলি, তাহলে সেই ক্ষেত্রে তিনি প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবেও অ্যাপ্লাই করতে পারেন, তাকে পরীক্ষায় বসতে হবে, কিংবা পরীক্ষা না দিয়ে তিনি কিন্তু হাই স্কুলের গ্রুপ সি বা গ্রুপ ডি পোস্টও করতে পারেন। একইভাবে সেকেন্ডারি বা এইচএস স্কুলের কোনো স্টাফেরও যদি ফ্যামিলি মেম্বারের প্রয়োজন পড়ে তিনি অ্যাপ্লাই করতে পারেন। এখন প্রয়োজন পড়ার ভিত্তিতে কিন্তু এই প্রয়োজন কতটা আছে, প্রকৃত কিনা প্রয়োজন, তার ভিত্তিতে কিন্তু এই অনুকম্পাজনিত ছুটি বা কম্পেনশনিয়ার গ্রাউন্ডে ছুটিটা, কম্পেনশনের গ্রাউন্ডে চাকরিটা দেওয়া হয়। তো এইটা মাথায় রাখবেন। আমাকে যেমন একজন প্রশ্ন করেছেন যে আমরা 2 বোন চাকরি করি আনম্যারিড, বাবা প্রাইমারি টিচার ছিলেন, ডাইন হার্নেসে কম্পেনশনের অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে কি প্রবলেম হবে? 3 বোন ছিলেন, 2 বোন তারা কিন্তু জব করেন আনম্যারিড, অর্থাৎ একই ফ্যামিলিতে রয়েছেন। তো এই ক্ষেত্রে প্রকৃত নয় কিন্তু বিষয়টা, এবং বাকি 2 জন সেপারেট দেখালে কি আরেকজনের চাকরি হবে কিনা জানতে চেয়েছেন। এটা তো সত্যিকারের ঘটনা নয়, ফলস দেখাতে হবে, এবং রেজিস্ট্রি সার্টিফিকেট এই বিষয়টা নিয়ে কি বলবো, আসলে এটা প্রকৃত ক্ষেত্রগুলোতে কিন্তু চাকরিটা পাওয়ার কথা। তবু আমি বলবো বিষয়টি সম্পর্কে জানতে, কারণ আপনারা এখন আনম্যারিড আছেন, পরে আপনারা ম্যারিড থাকতে পারেন, যিনি যার কথা বলছেন তিনি তার কোনো অন্য অসুবিধা থাকতে পারে, বা তিনি আনম্যারিড থেকে গেলে তিনি তো ডিপেন্ডেন্ট থাকবেন। তো এই ব্যাপারটা ভালো হবে কোনো ভালো উকিলের সাথে কথা বলা আপনাদের, তাহলে সেক্ষেত্রে সমস্যাটা মিটবে। তবে মূল বিষয়টা কিন্তু প্রকৃত সমস্যা থাকতে হবে, এবং আয়ের যে ঊর্ধ্বসীমা সেই শর্তগুলো পালন হতে হবে, নইলে কিন্তু এই চাকরিটা সহজে পাওয়া যায় না। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ জানাই।